8 থেকে 80 সবাই তখন হাসে যখন এই ট্রাভেল ব্লগার ট্রেনের জানলার সামনে এসে থাকে। পার করে যাচ্ছি বেলুড়, আর যারা আমার এই ভিডিওটা বেলুড় থেকে দেখছেন তাদের সকলকে হাই। দর্শকবৃন্দর কাছে আমার একটাই প্রশ্ন রইল, দিনের ট্রেন নাকি রাতের ট্রেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলে আসছে 1 2 3 3 3 বিভূতিভূষণ এক্সপ্রেস। চলে আসছে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড ইভিনিং। আবারও একটা উইকেন্ড ট্রিপ ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে। আপনারা সকলেই জানেন বাঙালির উইকেন্ড ট্রিপ মানে কিন্তু নয় পুরী, না হলে দার্জিলিং, না হলে দীঘা। তো পুরী তো এখন আমি যাব না, দার্জিলিং বেশ কিছুদিন পর যাব। আর দীঘাতে তো সামনের সপ্তাহে ঘুরে এসেছি। আপনারা হয়তো আমার ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি না দেখে থাকেন আমার আই বটমে লিঙ্ক দেওয়া রইল, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আজকের কিন্তু আমাদের যাত্রা সারথি 1 2 3 3 3 বিভূতিভূষণ এক্সপ্রেস। তো চলুন বেশি দেরি করবো না, অলরেডি প্রায় আমাদের 6টা 10 হয়ে গেছে। 7টা 55-তে কিন্তু আমাদের ট্রেন আছে। আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে 7টা 55 ট্রেন দাদা, তাহলে কেন এত তাড়াতাড়ি এই হাওড়া স্টেশনে? তার কারণ কিন্তু একটাই, আজকে আমরা জেনারেলে সফর করছি। আর জেনারেলে কীরকম ভিড় হয় বিভূতিভূষণে, যারা সফর করছেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর আজকের কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে কিন্তু আমার সাথে শুভঙ্কর দা। আপনারা অনেকেই ছোটো বড়ো সবাই হয়তো শুভঙ্কর দার ভিডিও দেখেছেন। আজকের মানে আমি অনেকজনকে বলেছিলাম, বাট শুভঙ্কর দা কিন্তু আজকের প্রথমবার আমাকে ওনার সঙ্গে নিয়েছেন। তো আমি খুবই খুশি। তো এটাই হলো শুভঙ্কর দা। তো এরকম আরও ভিডিও আপনাদের সামনে আমি আনবো, যেখানে আমি শুভঙ্কর দার সাথে থাকবো। কিন্তু তার আগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা যারা কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে নিতে পারেন। তার কারণ আমি কখন কোথায় যাই সব কিছু ইনফরমেশান দেওয়া থাকি আমার ইনস্টাগ্রাম ভিডিওতে। তো চলুন বেশি দেরি করবো না, হাওড়া স্টেশনের ভিতরে 12 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বর্তমানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি একদম হাওড়া স্টেশনের সামনে। আর যারা যারা আমার এই ভিডিওটি হাওড়া থেকে দেখছেন তাদের সকলকে হাই। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার কারণ আপনাদের কিন্তু একটি সাপোর্টই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সময় এখন 6টা 33। তো বর্তমানে কিন্তু আমি পৌঁছে গেছি একদম হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বিভূতিভূষণের একটা লাইন দেখে কিন্তু চক্ষু চরকাজ হয়ে যাবে। আমার পিছনে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো একদম দেখুন, এইটা পুরো কিন্তু আপনার জেনারেল লাইন। জানি না আজকের এখন সিট পাবো কি। সময় এখন 9টা 56। আর নির্ধারিত টাইম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল নেতাজি কালকা মেল। আপনাদের মনেতে প্রশ্ন আসতেই পারে, দাদা আপনি তো বিভূতি এক্সপ্রেস করে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? তার অনেক কারণ আছে, সেই সব কথা আমি আপনাদের বলবো। ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি হয়েছিল আমাদের স্টেশনে। আর আমাদের পাশ থেকেই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে হাওড়া রামপুরহাট 1 2 3 4 7। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল হলো ভক্তিয়াপুর থেকে কিন্তু আমরা ট্রেন চেঞ্জ করার কথা ছিল। কিছু আমাদের অসুবিধার জন্য আমাদের ট্রেন চেঞ্জ করতে হলো। আমরা কিন্তু এইখান থেকে আমরা যাব, মানে হাওড়া স্টেশন থেকে যাব আমরা গয়াতে। তো এই হাওড়া থেকে এই ট্রেন প্রতিদিন 9টা 55-তে ছাড়ে। আর পরের দিন সকাল 5টা 40-এ কিন্তু আমাদের গয়াতে পৌঁছে দেবে। পরিষেবার দিক থেকে কিন্তু আছে এই নেতাজি কালকা মেলে, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং। হাওড়া থেকে আমাদের এই ট্রেন টোটাল 456 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে গয়াতে। রয়েছে 8টা হল্ট এবং 102টো ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট কিন্তু বর্ধমান জংশন। দেখা যাক কতক্ষণে পৌঁছায়।
আর যারা আমার এই ভিডিওটা বেলুড় থেকে দেখছেন তাদের সকলকে হাই। আমরা বর্ধমান পার হইনি, কিন্তু আমাদের ট্রেনের এখন এভারেজ স্পিড 128। সময় এখন 11:13। হাওড়া থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম 93 কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান জংশন। আর এই বর্ধমানে কিন্তু আমাদের হল্ট কিন্তু মাত্র 5 মিনিট। সময় 11:16। 5 মিনিট হোল্ড করে কিন্তু বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট কিন্তু দুর্গাপুর জংশন। বর্ধমান জংশন থেকে দুর্গাপুর জংশনের টোটাল ডিস্টেন্স আছে 63 কিলোমিটার। রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখন যেহেতু অনেক রাত হয়েছে তাই বেশি কিছু বলবো না, তো চলুন সিটে বসা যাক। দেখুন, অ্যাকচুয়ালি আমি কিন্তু জেনারেলে সফর করছি, আমি এবং শুভঙ্কর দা দুজন মিলেই। তার কারণ রিজার্ভেশন টিকিট করেছিলাম, সেখানে কিন্তু আমরা টিকিট পাইনি বলেই আমরা কিন্তু জেনারেলে করে আজকে যেতে হচ্ছে। আর জেনারেলে কিন্তু আজকে কিন্তু সেরকম খুব একটা ভিড় নেই। ভাগ্য ভালো থাকলে তবে এরকম কিন্তু উইন্ডো সাইডে একটা সিট পাই। অনেক রাত হয়েছে, তো চলুন তার আগে আবার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে নাকি। তো চলুন খাওয়ার আগে এখানে হাতটা ধুয়ে নিই। আর এখানকার বেসিন বা বাথরুম কীরকম সেটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে একটা এরকম আয়না আছে আর এরকম বেসিন আছে। জল মোটামুটি পড়ছে ভালো। আর এই সাইডে বাথরুম আছে। তো বাথরুম মোটামুটি ভালো, খুব একটা খারাপ বলবো না, পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বড় আয়না আছে, এখানে বেসিন আছে, ট্যাপ ওয়াটার আছে, জলও পড়ছে। আর এদিকে যদি আমরা ফ্ল্যাশ করি, সব কিছু জেনারেল বলে যে খারাপ সেরকম না, ভালো, খারাপ নয়। তো চলুন হাত ধুই। হাত ধুয়ে কী খাবার এনেছি সেটাও দেখি, কোন হোটেল থেকে এনেছি সেটাও আপনাদের দেখাবো। আপনারা যারা এই নেতাজি কালকা মেলে সফর করবেন, এখানে কিন্তু অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং দুটোরই সার্ভিস আছে। আপনারা চাইলে এখান থেকেও খাবার নিতে পারেন। আর আমি আর শুভঙ্কর দা যেহেতু হাওড়া থেকে উঠেছি, আমরা হাওড়া থেকে এরকম আমরা বিরিয়ানি নিয়েছিলাম। 400 টাকা করে দাম নিয়েছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের বিরিয়ানি। শুনেছি আমার বাবা বা আমার দাদুরা এই বিরিয়ানি খেয়েছে নাকি খুব ভালো, নাকি অয়েল হয় না বা ডালডা দেয় না। তো দেখা যাক, সেইটা খেয়ে আজকে আপনাদের রিভিউ দেবো। তো তার আগে আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই। যেইটা হবে সেটাই কিন্তু আপনাদের রিয়েল ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এরকম একটা কন্টেনার দিয়েছে, এটা যতটা সম্ভব 1000 ml কন্টেনার। এরকম একটা খুব বড় মাপের রাইস আছে। আর রাইসের কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে। ভিতরে একটা আলু আছে, যেহেতু ট্রেন চলছে বলে আমি আপনাদের দেখাতে পারছি না। আর মাংসর পিসটা যদি আপনাদের একটু দেখাতে পারি খুব ভালো হয়। মাংসর পিসটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু চলুন তার আগে খাওয়া শুরু করি, কারণ এতটা রাইস দিয়েছে জানি না খেতে পারবো কি। একটু খেয়ে দেখা যাক। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা যদি একটু গরম হতো ভালো হতো, যেহেতু আমরা পার্সেল করে এনেছি তো সেই জন্য অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার মতো কারা কারা বিরিয়ানি খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি বিরিয়ানিতে দেখুন জাস্ট অয়েল আছে, হয়তো ঘি দিয়েছে, আর ডালটা মনে হয় মিক্স করেনি, মানে আর হাতের মতো যে একটা চ্যাটচ্যাটে ভাব থাকে সেইটা কিন্তু আমি এই বিরিয়ানিতে দেখতে পাচ্ছি না। তো আপনারা যারা একটু লাইট খাবার খেতে চান অবশ্যই সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের বিরিয়ানি খাবেন। আশা করব এরকম লাইট খাবার খেলে আপনাদের কোনো অসুবিধা হবে। এরকম একটা বড় মাপের আলু দিয়েছে,
খুব কিন্তু নরম আছে। আর একটা এরকম বড় দেখুন মটন দিয়েছে, কম করে না হলে এটা 200 গ্রামের মতন হবে আমার আন্দাজ যেটা। তো চলুন মটন আর আলু দিয়ে একটু মাখিয়ে খাওয়া যাক। মানে আলুটা এত সুন্দর না, একদম নরম। আর মটনটা যদি বলি, এ দেখতে পাচ্ছেন একদম জুসি ফ্লেভার, মানে ভিতরে একদম ভালো করে মশলা ঢুকেছে। সত্যি ভালো টেস্ট। মানে অ্যাকচুয়ালি আমি রেওয়াজি একটু পছন্দ করি, একটু চর্বি থাকবে। আপনারা চাইলে নালির পিসও নিতে পারেন। দেখুন এক হাতে খাচ্ছি আর এক হাতে আইপডটা ধরে আছি, তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। আর বিরিয়ানির কোয়ান্টিটি যদি বলা যায়, একটা যদি আপনি বিরিয়ানি নেন, একটা বাচ্চা একটা বড় আরামসে খেয়ে নিতে পারবেন। অনেক রাইস আছে, জানি না এত খেতে পারবো কি। আর মাটনটা দেখুন এতটা নরম, এই টানতেই দেখুন ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে খুব ভালো। তো চলুন এই খেতে খেতেই আজকে রাতটা কাটিয়ে দিই। সময় এখন 12টা 8। হাওড়া স্টেশন থেকে 156 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্টে দুর্গাপুর। আর এই দুর্গাপুরে কিন্তু আমাদের হল্ট মাত্র 2 মিনিটে। আর এই দুর্গাপুর থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে হাই। সময় এখন 12টা 10। আর দুর্গাপুর থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। দুর্গাপুর থেকে আমাদের পরবর্তী হল্ট কিন্তু আসানসোল জংশন। দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার, আর রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা যখন রাত্রিবেলা ট্রেনে করে ট্রাভেলস করি না, একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, চারিদিকে নিস্তব্ধ আর এই ট্রেনের আওয়াজ খ্যাটাং 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 খ্যাটাং, মানে একটা আলাদাই অনুভূতি দেয়। মানে কেন জানি না, মানে ট্রেনের প্রতি তো আমার একটা আলাদা ভালোবাসাই আছে। আর রাত্রিবেলা ট্রেন ট্রাভেলস করতে কিন্তু আলাদাই একটা মজা। তো দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, ট্রেনের ব্লগ রাত্রে না দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সময় 12টা 40। আর হাওড়া থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের 3 নম্বর হল্ট আসানসোল জংশন। এই আসানসোল জংশনে কিন্তু আমাদের হল্ট মাত্র 5 মিনিট। আর এই আসানসোল কিন্তু এই কারণেই জংশন, এখান থেকে কিন্তু পাটনা যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। আমরা কিন্তু যাব ডান দিকে, আর বাঁ দিকে কিন্তু পাটনার লাইন ভাগ হয়ে গেছে। সময় 12:48। আর আসানসোল থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের পরবর্তী হল্ট কিন্তু ধানবাদ জংশন। আসানসোল থেকে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 58 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় 1:50। আর হাওড়া স্টেশন থেকে 257 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের গন্তব্যের 4 নম্বর হল্ট ধানবাদ। আমাদের এখানে কিন্তু হল্ট আছে মাত্র 7 মিনিট। আর এর আগেও কিন্তু আমি ধানবাদে এসেছিলাম, এখানকার কিছু দর্শনীয় জায়গা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো যারা যারা কিন্তু আমার ভিডিও দেখেননি, আই বটনের লিঙ্ক দেওয়া হলো, অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর যারা যারা কিন্তু আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করেননি, অবশ্যই কিন্তু ফলো করে নিতে পারেন। তার কারণ আমি কখন কোথায় যাই সব কিছু ইনফরমেশান দেওয়া থাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে। এখন বাজে রাত্রির 1:30, কিন্তু একটা জিনিস ভাবুন, এখন বেশিরভাগই মানুষই কিন্তু ঘুমের দেশে। আর আমি দেখুন যাযাবরের মতন এখানে ওখানে ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবেসে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরই জন্য বানানো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু না জোর জবরদস্তির কোনো ব্যাপার নয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবেই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সময় এখন 1:55। আর ধানবাদ থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু গুমো। ধানবাদ থেকে আমাদের এই ট্রেন গুমো পর্যন্ত অতিক্রম করবে 30 কিলোমিটারের ডিস্টেন্স, আর রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন।
সময় 2:20 আর হাওড়া স্টেশন থেকে 287 কিলোমিটার পথ চলে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের 5 নম্বর হল্ট গোমো। গোমোতে কিন্তু আমাদের হল্ট মাত্র 4 মিনিট, 4 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ট্রেন আবার ছেড়ে দেবে। এর সিগন্যাল হয়ে গেছে গ্রিন, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল গোমো স্টেশন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু পারশনাথ। গোমো থেকে পারশনাথের ডিস্টেন্স 18 কিলোমিটার, রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। গোমো স্টেশন যখন পার হলো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে জানলার ধারে বসে আছি, জানলার ধারে বসে দেখুন একবার চাঁদটাকে শুধু দেখুন কতটা সুন্দর লাগছে, মানে একদম দারুণ লাগছে, দারুণ। সত্যি কথা বলতে প্রকৃতিকে ফিল করার মতো এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। রাত্রিবেলা এরকম জানলা মাথা দিয়ে আছি তো একদম প্রকৃতির হাওয়া একদম পুরো মাথায় লাগছে। ও আর হালকা হালকা ঠান্ডা, যেহেতু নভেম্বর মাস, হালকা হালকা ঠান্ডা পড়েছে না, মানে দারুণ লাগছে। অনেকদিন পর এরকম একটা মানে লং ট্রেন জার্নি করছি, ঠিক আছে, বাট খুব সুন্দর লাগছে, বিশ্বাস করুন। আর আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও বানাবো, আর এরকম ট্রেনের ভিডিও তো আসতেই থাকবে। শুধু যেটা দরকার সেটা হলো আপনাদের সাপোর্ট, আর কিছু না। আপনারা আমাকে সাপোর্ট করুন, এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও, বিশেষ করে ট্রেনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে আনবো, কথা দিন। সময় বলছে এখন ঘড়ির কাঁটায় 2:38, আর হাওড়া স্টেশন থেকে 305 কিলোমিটার আমরা অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের 6 নম্বর হল্ট পারশনাথে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই পারশনাথের ভিডিও, আর যারা যারা দেখেননি আমার আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আরও একবার ভিডিওতে আসবে এই পারশনাথের। কারা কারা পারশনাথের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা পারশনাথ থেকে দেখছেন তাদের সকলকে হাই। পারশনাথ থেকে আমাদের এই ট্রেন এখন ছেড়ে দিল। এর পরবর্তী হল্ট কিন্তু হাজারিবাগ রোড, আর পারশনাথ থেকে হাজারিবাগ রোডের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাজারিবাগ থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট কিন্তু আমাদের আছে কোদেরমা জংশন। হাজারিবাগ থেকে কোদেরমা জংশনের দূরত্ব প্রায় 48 কিলোমিটার, আর রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম হাওড়া স্টেশন থেকে 380 কিলোমিটার পথ অতিক্রম করে কোদেরমা জংশনে। আর এই কোদেরমা জংশনে কিন্তু আমাদের হল্ট আছে মাত্র 2 মিনিটে। আপনারা হয়তো ভাবছেন যে দাদা আপনি স্টেশনে নামছেন না কেন, এরকম ট্রেনের ধারে বসে ভিডিও করছেন। অ্যাকচুয়ালি আমি, আপনারা সবাই জানেন যে আমি জেনারেলে সফর করছি, আর আজকে ভিড়টা শুধু দেখুন একবার। মানে পুরো পা গলানো যাচ্ছে না, ঠিক আছে। ধানবাদের পর থেকে বিশাল ভিড়, বিশাল ভিড়। আর আরও একটা কথা বলি যে আপনারা হয়তো ভাবছেন যে দাদা আপনি যখন স্টেশনে নামছেন ট্রেন দেখাচ্ছে না কেন, এইখানে কীরকম একটা ব্যাড লাক দেখুন। আমি বসে আছি এই দিকে, ট্রেন যাচ্ছে কিন্তু আমার পিছন দিকে, আর যত ট্রেনগুলো যার হচ্ছে সব ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, দেখুন ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি একটা কোনো কিছু ট্রেন আপনাদের দেখাতে পারছি না। কোদেরমা জংশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এটাই কিন্তু আমাদের কিন্তু শেষ হল্ট ছিল। পরবর্তী হল্ট কিন্তু আমাদের আসছে গয়া। কোদেরমা থেকে গয়া দূরত্ব প্রায় 76 কিলোমিটার, আর রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রায় কিন্তু গয়ার কাছে চলে এসেছি। আর কোদেরমা আর গয়ার মাঝখানে এখানে 3টে টানেল আছে, এত সুন্দর দেখতে লাগে না। দিনের বেলা যদি হতো আমি আপনাদের সামনে শেয়ার করতাম, বাট এখন আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে আপনাদের দেখাতে পাচ্ছি না, একদম পুরো অন্ধকার, আপনারা বুঝতেই পারবেন না, ঠিক আছে। এই সাইড থেকে ফিরে একটা আমাদের টানেল পাস হবে, শুধু আপনি আওয়াজটা শুধু শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু দেখতে পাবেন না। পুরো দেখুন একদম অন্ধকার, এখন কিছু দেখা যাবে না। এই দেখুন আওয়াজ হবে, এই টানেল আমরা পাস করছি, কিন্তু কোনো কিছু দেখা যাবে না, একদম পুরো অন্ধকার। সময় ভোর 5:12, আর হাওড়া স্টেশন থেকে 456 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম গয়াতে। বাঙালির স্বাস্থ্যমতে গয়া কিন্তু একটা খুবই জনপ্রিয় একটু জায়গা। আপনারা অনেকেই জানেন, যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের কিন্তু এখানে এসে কিন্তু পিণ্ডদান করে। আর এই গয়াতেও কিন্তু অনেক ভালো ভালো দর্শনীয় স্থান আছে, এগুলো আপনাদের অন্য কোনো সময় আপনাদের দেখাবার চেষ্টা করব। তো আজকে চলুন, এখান থেকে এখন
আমরা যাব মেমো ধরে রাজগীর। রাজগীরে এখন যেহেতু আমাদের 7:40 ট্রেন আছে, ঠিক আছে, এখন হাতে অনেকটাই টাইম আছে। তো চলুন তার আগে একটু চা বা কিছু খাওয়া যাক। আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। তো এখন বাজে হলো ভোর 5টা। আর আজকের দিনটা কিন্তু শুরু হচ্ছে এক কাপ চায়ে চুমুক দিয়ে ফ্রম গয়া। একদম মানে এখানকার চাগুলো একদম ভালো না, পুরো জলের মতো। এই টাইমটা এই গাছটাতে পাখিগুলো যা কিচিরমিচির করছে, মানে খুব সুন্দর লাগছে, একটা আলাদাই প্রকৃতির। আর স্টেশনের সামনে এরকম একটা চা দোকান আছে, সঙ্গে একটা গরম গরম চা, একদম পুরো জমে ক্ষীর। যদিও চায়ের কোনো টেস্ট নেই, বেকার। না তো শুভঙ্কর দাকে জিজ্ঞাসা করি চা কীরকম লাগছে। সকাল সকাল চাটা কীরকম লাগছে? ভালো লাগছে। তো বর্তমানে আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি গয়া স্টেশনের একদম সামনে। এই দেখতে পাচ্ছেন, এটা হলো গয়া স্টেশন। আর আপনারা যারা বাসে করে যেতে চান বা এখান থেকে যারা গাড়ি বুক করে যেতে চান রাজগীর, তার জন্য কিন্তু এই দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনারা যাবেন। গেলে এখানে বাস সার্ভিস আছে, গাড়ি সার্ভিস আছে, আপনারা চাইলে রিজার্ভ করে নিতে পারেন। আর বাসে করে গেলে আপনারা চলে যেতে পারেন। কিন্তু আমরা কিন্তু বাসে যাব না, আমরা ট্রেনেতে যাব। কারণ আমরা যেহেতু ট্রেন থেকেই শুরু করেছি, আর অনেক ট্রেন ফ্যান বলেছিলেন দাদা ট্রেনে করে রাজগীর কীভাবে যাব, তো সেটাই কিন্তু আমি কভার করব। আর এই ইনফরমেশানটা এই জন্যই দেওয়া, তো যারা বাসে করেও যেতে যায় যাতে তাদের অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু এই ইনফরমেশানটা দেওয়া। এবার আসি আমরা এই ট্রেনেতে আসলাম কেন। এই ট্রেনেতে আসার কারণ একটাই হলো, আমাদের অ্যাকচুয়ালি বিভূতি এক্সপ্রেস করে আসার প্ল্যান ছিল। আমরা হাওড়া স্টেশনে একটা ছোট্ট ভিডিও নিয়েছি যে বিভূতিভূষণ এক্সপ্রেস ঢুকছে, সেই ভিডিওটা যখন ক্যাপচার করলাম, তখন কি হলো, হাওড়া স্টেশনের কিছু আরপিএফ আমাদের ধরে অনেক বাজে বাজে কথা বললো। এমনকি আমাদের ভিডিও সেটা ডিলিট করালো, তো আমরা ডিলিটও করে দিলাম। তারপর ডিলিট করার পর কী করলো, আমাদের প্রায় 2 ঘন্টা হ্যারাসমেন্ট করিয়ে আমাদের থানাতে বসিয়ে রাখলো। হাওড়ার ওখানে একটা থানা আছে, ওই থানাতে আমাদের বসিয়ে রাখলো। বসিয়ে রেখে আমাদের ফাইন করলো। ফাইন করার পর কিন্তু তারপর আমাদের ছাড়া হলো। তো সেই যখন আমরা ছাড়লো, তখন অ্যাকচুয়ালি বিভূতি এক্সপ্রেস বেরিয়ে গেছে, হাতে আমাদের কোনো উপায় ছিল না। তাই আমরা কিন্তু এই কালকা মেল ধরলাম। মানে সত্যি কথা বলতে, আমাদের ভিডিও ডিলিট করেছে, সব ঠিক আছে, আমরা তো কোনো কিছু ভুল করিনি। ভুল একটাই ছিল যে আমরা ভিডিওটা ক্যাপচার করেছি। জানি না এটা কী ধরনের নিয়ম। তো মানে সত্যি কথা বলতে আমরা এখন যে গয়া স্টেশন আছি, গয়া স্টেশনেও কিন্তু এখানকার আরপিএফ আমাদের দেখে কিচ্ছু বললো না। শুধু হাওড়া স্টেশনে ওখানকার যে আরপিএফ এত বাজে ব্যবহার, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না। মানে কিচ্ছু বলার নেই, মানে এত বাজে ব্যবহার। আর ওখানকার 2-3টে তো লেডিস স্টাফ আছে, মানে তারা তো এমন হয় মানে গায়ে হাত পর্যন্ত তুলে দিচ্ছিলো এইরকম আর কি। ঠিক আছে, তো এইটা আমার খুবই একটা খারাপ লাগলো। আর আমার মনে হলো যে এইটা আপনাদের সাথে শেয়ার করা, সেই জন্যই কিন্তু আমি শেয়ার করলাম। অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অটো করে আপনারা কিন্তু গয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন। তো এখানে আমি অটোওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে 1,500 টাকা করে নেওয়া হয়, পুরো সাইট সিন এখানকার ঘুরিয়ে দেবে। কিন্তু এইখান থেকে যদি আপনারা রাজগীর গাড়িতে যেতে চান, মানে সড়ক পথে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাস ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো কিন্তু শুধু আপনার গয়ার যেসব সাইট সিন আছে সেইগুলোই আপনাকে ঘোরাবে মাত্র 1,500 টাকার বিনিময়ে। ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, মানে এইখান থেকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট রাজগীরের বাস নেই, আপনাকে এই টোটো বা অটো করে আপনাকে যেতে হবে নদীর পার। মাথা পিছু নেবে 20 টাকা করে। ওই নদীর পার থেকে কিন্তু আপনাকে বাস ধরতে হবে, আর বাসে করে তখন যেতে হবে কিন্তু রাজগীরে। বাসে করে গেলে আপনার ভাড়া ডাকবে কিন্তু 120 টাকা জনপ্রতি। তো চলুন বাসের ইনফরমেশান দিয়ে দিলাম, আর আমরা চলুন আবার গয়া স্টেশনের ভিতরে যাব, কারণ ওখান থেকে আমরা এখন কিন্তু মেমো ধরবো। আর আরেকটা কথা আপনাদের বলতেই আমি ভুলে গেছিলাম, হাওড়া থেকে পুরো রাজগীর পর্যন্ত আমরা যে ট্রেনে আসলাম, সেই ট্রেনের ভাড়া পড়লো জেনারেল কোচের ভাড়া 195 টাকা জনপ্রতি। সময় এখন
7:36। আর আমি কিন্তু এখন আছি গয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এখন যাব রাজগীরের উদ্দেশ্যে। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এইটা হলো কিন্তু মেমো লোকাল। সারা রাত ট্রেন জার্নি করে তেমনই কিছু দেখাতে পারলাম না কিন্তু আপনাদের। আর এখন হঠাৎ করেই আমরা দুজনে বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম, হঠাৎ করেই কিন্তু চোখে পড়ল জিনিসটা। যদি আপনাদের সামনে দেখাই, আপনারা জাস্ট একটা কথা বলবেন, ওয়াও, জাস্ট সিনটা দেখুন। চারিদিকে সোনালি ধান, আর ওদিক থেকে চলে গেছে পাহাড়, আর মাঝখান থেকে একদম পুরো সবুজ দেখুন, ঘন জঙ্গল। সেই লেভেলের লাগছে, সেই লেভেলে। মানে এই জিনিসটা দেখে এখন একটু মনটা ভালো হতো। তো যারা যারা এই ট্রেনে করে রাজগীরে ঘুরতে আসবেন, এই দৃশ্যটা কিন্তু একদমই মিস করবেন না। খুব সুন্দর একটা দেখার মতো জায়গা। চারিদিকে হালকা হালকা কুয়াশা, আর সামনে দেখতে দেখুন একদম পুরো সোনালি সোনালি ধান, আর একদম দূরেতে দেখতেই পাচ্ছেন একদম পাহাড়। মানে সেই লেভেলের একটা ভিউ পেয়ে যাবেন আপনারা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ভিডিও করতে পারে, তো আপনারা চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য ভিডিও করে নিতে পারেন। দারুণ জায়গা, দারুণ। মানে ভিউটা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। আর এখন যেহেতু ঘড়ির কাঁটাই প্রায় 10টা, তো হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। আর এখন দেখুন এই সব যাত্রীগুলো দাঁড়িয়ে আছে, সব উঠবে। এটা মনে হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এখানে যেহেতু কোনো প্ল্যাটফর্মের, মানে আমাদের যেরকম প্ল্যাটফর্ম আছে, এখানে সেরকম প্ল্যাটফর্ম নেই, বাট এরকম লোক দাঁড়িয়ে থাকে। এই দেখুন সব উঠছে। সময় বলছে এখন 12টা বেজে 24 মিনিট, মানে দুপুর 12টা। আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছালাম কিন্তু রাজগীর স্টেশনে। এখানে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা বলার আছে, যে আপনারা যারা হাওড়া থেকে আসবেন, চেষ্টা করবেন 7:55, মানে সন্ধ্যা 7:55 বিভূতিভূষণ এক্সপ্রেস করে আপনারা চলে আসবেন ভক্তিয়াপুর। ওইখান থেকে আপনারা লোকাল মেমো করে চলে আসবেন রাজগীরে। তাহলে কী হবে, আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন। মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে আপনারা এই রাজগীরে পৌঁছে যাবেন। আমাদের হাওড়াতে কি হয়েছে সেটা আমরা আপনাদের অনেক আগেই শেয়ার করেছি। আর এই যে মেমো গাড়িটা করে এসেছি, এটা তো প্রায় 2 ঘন্টা লেট, মানে কিছু বলার নেই এখানে। তো চলুন এবার স্টেশনের বাইরে যাই, বেশি কিছু বলবো না। এই ট্রেন ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের এই ট্রেন ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ট্রেন ব্লগ নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা বাঙালি ওই বাংলায় দেখবেন, আর বাংলাকে ভালোবাসবেন। সকলকে লাভ ইউ।